নমস্কার। আমরা কবিতা পড়তে পড়তে মাঝে মাঝে কখনো সখনো একটি দুটি গদ্যের বই থেকেও গদ্য পাঠ করার দিকে পা বাড়িয়েছি, যদিও জানি এ ব্যাপারে আমার নাগাল খুবই ছোট, মানে ক্ষুদ্রতর বলা যায়, ক্ষুদ্রতম বলা যায়। তথাপি কখনো কখনো প্রসঙ্গের মানে যে প্রসঙ্গের মধ্যে আছি সেই প্রসঙ্গ থেকে বেরিয়ে গিয়ে প্রসঙ্গান্তরে যাওয়ার প্রয়োজনে এটা ওটা থেকে অল্প স্বল্প গদ্য পাঠের প্রয়োজনীয়তা উপলব্ধি করি। এতে আমারও যেমন একটু পড়াশুনো করা হয়, আর হয়তো দু একজন আমার মতোই বন্ধুবান্ধব থাকতে পারেন যাদেরও হয়তো এই পাঠগুলি শুনতে সামান্যতম হলেও ইচ্ছে থাকতে পারে। তো আজকে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর একটি কিশোর সংস্করণ, এই কিশোর সংস্করণটির প্রকাশক অক্সফোর্ডের প্রকাশিত পথের পাঁচালীর কিশোর সংস্করণ থেকে আমরা ক্রমান্বয়ে অল্প অল্প করে পাঠ করবার একটি প্রস্তুতি পর্ব মানসিকভাবে গ্রহণ করলাম। আপনারা জানেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর উপন্যাসটির তিনটি অংশ, বল্লালী বালাই, মাটির ভেপু ও ক্রূর সংবাদ, এই তিনটি অংশে সম্পূর্ণ উপন্যাসটি বিন্যস্ত। এখন এই অক্সফোর্ড সংকলনে ভূমিকা পর্বে লেখা হচ্ছে যে বাংলার সেনবংশীয় রাজা বল্লাল সেন বঙ্গীয় ব্রাহ্মণ এবং বৈদ্য ও কায়স্থদের মধ্যে কৌলিন্য প্রথার সৃষ্টি করে বিখ্যাত হয়েছিলেন। জানেন, যারা ইতিহাস পড়াশোনা করেন তারা জানেন, এই প্রথার সুযোগ নিয়ে কুলীন ব্রাহ্মণগণ যতগুলি ইচ্ছা বিয়ে করতে পারত এবং বিয়ের পর স্ত্রীর প্রতি কোনো কর্তব্যই পালন করত না। যারা সেই সময়ের ইতিহাস জানেন, যারা সেই সময়ের গল্প উপন্যাস ইত্যাদি পড়াশোনা করেছেন, বা এখনও দু একটি ইতস্তত মানুষ, অতি বৃদ্ধ মানুষ যাদের জীবনের প্রাথমিক পর্বে এই অভিজ্ঞতা অল্প স্বল্প ছিল, তারা হয়তো আছেন, তাদের কাছ থেকে এর সত্যতা সম্পর্কে আমরা ইতোমধ্যেই অবহিত আছি। তাদের স্ত্রীরা বাপের বাড়িতে অন্যের গলগ্রহ হয়ে জীবন কাটাতো। ওইসব ব্রাহ্মণরা যারা যথেচ্ছ সংখ্যায় বিয়ে করত এবং যে কোনো বয়স পর্যন্ত বিয়ে করত, তাদের স্ত্রীরা, তাদের প্রতি তারা কর্তব্য পালন করতো না। স্ত্রীর প্রতি যে কর্তব্য, সেই কর্তব্য তারা পালন করতেন না। তাই তাদের স্ত্রীরা বাপের বাড়িতে অন্যের গলগ্রহ হয়ে জীবন কাটাতো। ইন্দির ঠাকুরুন এই প্রথার বলি, অর্থাৎ বালাই বা আপদ। পথের পাঁচালীর একটি উল্লেখযোগ্যতম চরিত্র ইন্দির ঠাকুরুন, তাই এই অংশের নাম বল্লালী বালাই। বল্লাল সেনের দ্বারা সৃষ্ট যে বালাই বা আপদ আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে ছিল ঘরে ঘরে।
এইটি নিয়ে প্রথম পর্বটি। দ্বিতীয় পর্বটির নাম আ মাটির ভেপু। আ মাটি দিয়ে তৈরি বাঁশি হলো আ মাটির ভেপু। এই ভেপুটি যেমন নিতান্ত সাদাসিধে সাধারণ, তেমনি তার আওয়াজও বেশি দূর পৌঁছায় না। এই অংশের কাহিনীও অত্যন্ত সহজ সরল, নিশ্চিন্দিপুরের সীমার মধ্যে আবদ্ধ একটি গ্রাম। সেই গ্রামটির মধ্যে কতগুলো সাধারণ ঘরোয়া মানুষ, যাদের কোনো অন্যরকম কোনো আলাদা কোনো গূঢ় পরিচয় নেই, তাদের জীবনের কাহিনীর মধ্যেই এই কাহিনীটি সীমাবদ্ধ। তাই এই অংশটির নাম আ মাটির ভেপু, যেখানে কাহিনী উচ্চকিত নয়, অথচ কাহিনীর একটি আপাত নীরব কিন্তু গভীর দাগ রয়ে গেছে পল্লীগ্রাম প্রধান সেই সময়ের যে আমাদের বাংলাদেশ, তার রন্ধ্রে রন্ধ্রে। নিশ্চিন্দিপুর গ্রামের সীমার বাইরে প্রকাণ্ড যে চলমান জগৎ, সেই জগতের মধ্যে অপু এসে পড়ে এই অক্রূর সংবাদে। মানে অপুর পরবর্তী জীবনের যে কাহিনী, সেটাই হলো অক্রূর সংবাদ। এখন সেই অংশের নাম অক্রূর সংবাদ কেন? অক্রূর মহাভারতের চরিত্র, সম্পর্কে কৃষ্ণের কাকা, থাকতেন কংসের গৃহে। রথের সারথি অক্রূরকে কংস একবার বৃন্দাবন পাঠিয়েছিলেন কৃষ্ণ বলরামকে মথুরায় নিয়ে আসার জন্য। অক্রূর সে আদেশ পালন করেছিলেন। কিশোর কৃষ্ণ ব্রজবাসীর স্নেহের আলিঙ্গনে দিন কাটাচ্ছিলেন। অক্রূর তাকে নিয়ে এসে মথুরার বৃহত্তর কর্মযজ্ঞের সঙ্গে যুক্ত করে দিলেন। অর্থাৎ অক্রূর তার রথ বৃহত্তর জগতের সঙ্গে যোগাযোগ সাধন এবং গতির প্রতীক। উপন্যাসের তৃতীয় বা শেষ অংশেও অপুর সঙ্গে বৃহত্তর জগৎ তথা নিরবধি কালের যোগাযোগ সাধিত হয়েছে। তাই এই অংশের নাম অক্রূর সংবাদ। তা আমরা এই ভূমিকা অংশ থেকে এই উপন্যাসের যে তিনটি অংশ, সেই তিনটি অংশের যে নামকরণ, সেই নামকরণের যথার্থতা, সেই নামকরণের কারণ সম্পর্কে আমরা অবহিত হলাম। এখানে আরও একটু ইনফরমেশন পাওয়া যাচ্ছে যে এই উপন্যাসটি বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছিল বা হয়েছে। বিভিন্ন ভারতীয় ভাষা ছাড়াও বিদেশি ভাষার মধ্যে ইংরেজি, ফরাসি এবং চেক, এই তিনটি ভাষায় অনুদিত হয়েছে যখন এই বইটি প্রকাশিত হয়েছিল। এই বইটির প্রকাশ সাল কত সেটা আমরা এবার দেখে নিই। এই যে কিশোর সংস্করণটি, এই কিশোর সংস্করণটির প্রকাশ সাল হচ্ছে 2001 সাল। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে 2001 সালে এটি প্রকাশিত হয়েছে। তারপরে 25 বছর সময়কালের মধ্যে হয়তো আরও বিভিন্ন পৃথিবীর অন্যান্য ভাষায় হয়তো অনুদিত হয়ে থাকতে পারে, সে বিষয়ে আমরা অবহিত নই। এই যে ভূমিকা অংশটি, এই ভূমিকা অংশটি যার লেখা, যেখান থেকে আমরা এই উপন্যাস সম্পর্কে এই তথ্যগুলি পেলাম, আরও অন্যান্য অনেক তথ্য আছে, সেগুলো আমরা পরে পরে কোনো এক সময় একটু একটু করে পড়ব। পুরোটা একসঙ্গে পড়লে একটু বেশি হয়ে যায়। তো সেই ভূমিকা অংশটি লিখেছেন অজয় গুপ্ত।
অজয় গুপ্তের লেখা এই ভূমিকা থেকে আমরা আজকে এই অংশটুকু পড়েই আগামী দিন আমরা বল্লালি বলাই পড়া শুরু করব, পরিচ্ছেদ ধরে ধরে, এক একটি পরিচ্ছেদ ধরে ধরে। এবং কিশোর সংস্করণের জন্য এখানে এগুলিকে অনেকটি সংক্ষেপিত করা হয়েছে এবং শিশু কিশোরের পাঠোপযোগী করা হয়েছে। আর সেই হিসাবে পাঠক হিসাবে আমি তো একজন শিশু কিশোর বটেই, তাই আমার পক্ষেও খানিকটা সুবিধা হবে, কারণ বড় জিনিস ধরার নাগাল আমার তেমন নাই। আসুন তাহলে আমরা পরের দিনের ভিডিওতে বল্লালি বালাই পাঠ শুরু করব। আজকের পর্যন্ত এই পর্যন্ত আলোচনা বা পাঠ বা ভূমিকা যাই বলুন না কেন, এটা করে আজকে আমরা এইখান পর্যন্ত এসে এই ভিডিওটি সমাপ্ত করছি। নমস্কার।